যুদ্ধ যুদ্ধ ভাব কমেছে, একই সঙ্গে শাসক বিরোধী ঐক্যের ছবিটাও ভেঙে খান খান হতে শুরু করেছে। বিজেপি বনাম কংগ্রেস অথবা কংগ্রেস বনাম বিজেপি আবার সম্মুখ সমরে নেমে এসেছে, যেন সামনেই কোনো বড় নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। সদ্য সংঘর্ষ বিরতির পর দেশের শুভবোধ সম্পন্ন প্রতিটি মানুষ যখন একটা ঐক্যবদ্ধ ভারতকে দেখতে চাইছে, সেখানে রাজনীতির এমন কর্দমাক্ত চেহারাটা কারোর ভালো লাগছে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। দুটো মুখ মিলিয়ে দিয়ে একটা মুখ, যে মুখের অর্ধেকটা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের, বাকি অর্ধেকটায় রাহুল গান্ধী। এমনই এক পোস্টার তৈরি করে বিজেপি লোকসভার বিরোধী দলনেতাকে নবাব সিরাজদৌলার বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফরের সঙ্গে তুলনা করেছে। রাহুলকে কেন এমন কদর্য আক্রমণ? বিজেপির যুক্তি, রাহুল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্ধৃত করে অভিযোগ তুলেছিলেন অপারেশন সিন্দুরে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের সামরিক বাহিনী অভিযানের বিষয়ে আগেই ইসলামাবাদকে সতর্ক করে যে প্রত্যাঘাত হয়েছিল, তার ফলে ভারতের কতগুলি যুদ্ধ বিমান নষ্ট হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া এক্স হ্যান্ডেলে এই বিতর্কিত পোস্টের মাধ্যমে রাহুলকে পাক সেনা প্রধানের সঙ্গে তুলনা করে লিখেছেন, রাহুল গান্ধী যে পাকিস্তানের ভাষা বলছেন তাতে অবাক হওয়ার কিছু নেই। অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানাননি, উল্টে তিনি বারবার জিজ্ঞাসা করছেন যে আমরা কতগুলো বিমান হারিয়েছি, অথচ এই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই ডিজিএমওর সাংবাদিক বৈঠকে দেওয়া হয়েছে। পোস্টে মালবিয়া লিখেছেন, রাহুল একবারও খোঁজার চেষ্টা করেননি যে এই সংঘর্ষের সময় কতগুলি পাকিস্তানি বিমান মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে বা ধ্বংস করা হয়েছে। রাহুল গান্ধী এরপর কি পাবেন? কবে তাকে পাকিস্তান নিশানে পাকিস্তান সম্মান দেবে? এটাই একমাত্র পোস্ট নয়, বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট এবং মিম সেটে রাহুল থেকে জওহরলাল নেহেরুকে আক্রমণ জারি রেখেছে। বিজেপির এই আচরণ কি প্রমাণ করছে? রাহুল গান্ধীর তোলা প্রশ্নের উত্তর, নাকি দেশকে বোকা বানানোর কৌশল, নাকি আত্মরক্ষার্থে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? আসলে রাহুলকে বা নেহেরুকে বা কংগ্রেসকে পাকিস্তানের সঙ্গে একাকার করে দেখানো, আরও নির্দিষ্ট করে বললে মুসলিমের তোষণকারী হিসেবে প্রতিষ্ঠিত করা বিজেপির একটি রাজনৈতিক মতাদর্শ। ফলে রাহুল এবং আসিম মুনিরের মুখ মিলিয়ে বিজেপি যে ছবিটি পোস্ট করেছে, সেই প্রেক্ষাপট থেকেই বিষয়টাকে বুঝতে হবে। রাজনীতিতে টাইমিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা আগেও তা নিয়ে আলোচনা করেছি। তাই একদিকে টিয়ার 2 এবং টিয়ার 3 কূটনীতির অঙ্গ হিসেবে পাকিস্তানের সন্ত্রাস এবং ভারতের অপারেশন সিন্দুরের কথা জানতে বিশ্বের 33টি দেশে সর্বদলের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত এবং মুদ্রার উল্টো পিঠে বিরোধী দলনেতাকে হেয় প্রতিপন্ন করার কৌশল, সবটাই সুচিন্তিত। 20 মে দিনভর বিজেপির এক্স হ্যান্ডেল এবং দলের আইটি সেলের প্রধান একের পর এক যেসব টুইট করেছেন, সেটা দেখলেই বোঝা যাবে সবটাই একটা গোছানো পরিকল্পিত পদক্ষেপ। 20 মে একই সঙ্গে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, মুম্বাইয়ে 26/11 জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদ এক সাক্ষাৎকারে রাহুল গান্ধীর প্রশংসা করে কংগ্রেস সম্পর্কে বলেছিল, ভালো দল। রাহুল গান্ধী এবং তার দলের নেতাদের পাকিস্তানে পোস্টার বয় বলেও কটাক্ষ করেন সম্বিত। You are the hero of Pakistan, Rahul Gandhi. आप और आपके नेता आज पाकिस्तान के हीरो हैं। हर न्यूज चैनल में आप चल रहे हैं, और केवल आज ही नहीं, जिस समय ऑपरेशन सिंदूर हुआ था उस समय भी पाक के डीजीएमओ ने प्रेस कॉन्फ्रेंस में आपके बयानों को दिखाया था, आपके नेताओं के बयानों को दिखाया था, और आपके नेताओं के बयानों को दिखाते हुए कहा था कि देखो, जो हम पाकिस्तानी कह रहे हैं वही सही है, इंडिया तो झूठ बोल रही है। आप पाकिस्तान को ऑक्सीजन देने का काम करते हैं, और शायद इसीलिए कोई संदेह नहीं है कि हाफिज सईद जो कुख्यात आतंकवादी है, उसने एक बार एक इंटरव्यू में कहा था कि कांग्रेस एक अच्छी पार्टी है, हाफिज को राहुल पसंद है, और आज हम सब जानते हैं हाफिज को राहुल क्यों पसंद है। সমাজ মাধ্যম একটা জিনিস আমাদের শিখিয়েছে, তা হলো সব ব্যাপারে আমার মতামত দেওয়ার পূর্ণ অধিকার আছে, কিন্তু প্রমাণের কোনো দায় নেই, যুক্তি প্রতিষ্ঠারও কোনো গরজ নেই।
এমনকি সেই বিষয়ে বিন্দু ভূস্বর্গও বুঝি না সেই বিষয় নিয়েও অবলীলায় বিশেষজ্ঞের ঢঙে মন্তব্য করে এক ধরনের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায়। আমরা এর ভালো মন্দের মধ্যে ঢুকছি না। এই যে রাহুলকে পাক সেনা প্রধান কিংবা মির্জাফরের সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, একবার ভাবুন তো এটা যদি কংগ্রেসের আইটি সেল করত, প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি একইভাবে কারোর সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত, তার পরিণতি কতটা মর্মান্তিক হতো আপনারাই ভাবুন। বিজেপির লাগাতার আক্রমণাত্মক টুইটের পাল্টা জবাবে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে জয়চাঁদের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেসের আইটি সেলের প্রধান সুপ্রিয়া শ্রেন্তে। बीजेपी के कुछ लोगों ने, अंधभक्तों की मंडली ने और दोरूपल्ली के ट्रोलों ने आज नेता विपक्ष राहुल गांधी की तस्वीर पाकिस्तान के असीम मुनीर के साथ मिलाकर चलाई। इससे राहुल गांधी की कोई तौहीन नहीं होती है, इससे आपका असली चाल चरित्र और चेहरा सामने आ जाता है। वो चरित्र, वो चेहरा जो असल में हर बार हिंदुस्तान के खिलाफ खड़ा हुआ दिखता है, हर बार पाकिस्तान की परस्ती करते हुए दिखता है। लेकिन दोष आपके डीएनए में है, क्योंकि आपके पुरखे भी तो यही करते थे। आपके सबसे बड़े नेता सावरकर, पूरा देश अंग्रेजों से लड़ रहा था, वो अंग्रेजों का साथ देते थे। आपके दूसरे बड़े आराध्य श्यामा प्रसाद मुखर्जी, पूरा देश भारत छोड़ो आंदोलन में जुटा हुआ था, वो मुस्लिम लीग के साथ मिलकर नॉर्थ वेस्ट फ्रंटियर प्रोविंस में, सिंध में और बंगाल में सरकार चला रहे थे। फिर आपके एक और बड़े नेता लाल कृष्ण आडवाणी जी जिन्ना की मजार पर गए, श्रद्धांजलि दी और उनको धर्मनिरपेक्ष बुलाया। आपके बड़े नेता अटल जी बस की सवारी करके लाहौर गए, हाथ वाथ हिलाया, उसके बाद कारगिल हो गया। उसके बावजूद परवेज मुशर्रफ को 2001 में आगरा समिट के लिए बुलाया। फिर आए आपके बड़े नेता मोदी जी, बिना बुलाए बिरयानी खाने के लिए, बर्थडे मनाने के लिए लाहौर लपके चले गए। आईएसआई को पठानकोट आकर प्रोब करने दिया, इन्वेस्टिगेशन करने दिया, जो आजाद भारत में कभी नहीं हुआ था। उसके बाद आपके बड़े नेता आए विदेश मंत्री जयशंकर जी। हमारी सेना के शौर्य और पराक्रम का उन्होंने ये सलाह दिया कि पहले ही पाकिस्तान को सूचित कर दिया कि हम हमला करने वाले हैं आतंकी कैंपों पर, जैसे पाकिस्तान हाथ पर हाथ धरे बैठा रहेगा। अरे भाई, उनको बता रहे थे तो पुंछ में हमारे नागरिकों को भी बता देते, 17 लोगों की इतनी निर्मम हत्या वहां पे नहीं होती। और मोदी जी, भारत की सेना पाकिस्तान को नाको चने चबवा रही है, पाकिस्तान को निस्तो नाबूद करने पे तुली हुई है। और भारत की सेना के शौर्य और पराक्रम का तो सभी को पता है, एक बार ठान लेती है तो पाकिस्तान इस विश्व के मैप से उड़ जाता। लेकिन मोदी जी अमेरिका के प्रेशर में आके सीज फायर कर लेते हैं। अरे अगर दम होता इंदिरा जी जैसे तो पाकिस्तान के 2 टुकड़े करते। রাজা জয়চাঁদ পৃথ্বীরাজ চত্তানের বিরুদ্ধে লড়াইয়ের সময় মোহাম্মদ ঘড়িকে সাহায্য করেছিলেন বলে ইতিহাসে কথিত। এর পাশাপাশি যুব কংগ্রেস মালবীয়র বিরুদ্ধে বেঙ্গালুরুতে জামিন অযোগ্য ধারায় এফআইআরও করেছে। কংগ্রেস মুখপাত্র পবন খেরা পাল্টা অভিযোগ করেছেন, তিনি বলেছেন, আমরা সেনাকে অবশ্যই বীরত্বের জন্য সেলাম জানাই, কিন্তু যেই সরকার কূটনৈতিক ভুল করে, গোয়েন্দা তথ্য ফাঁস করে এবং অগ্রাধিকার ঠিক করতে না পেরে সেনাকে দুর্বল করে, সেই সরকারকে সেলাম করি না। কংগ্রেস আরও প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্দুরের সঙ্গে নিজের ছবি ছাপিয়ে রাজনৈতিক প্রচার শুরু করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অভিযোগ তুলেছেন, মোদী সরকার নিজের কূটনৈতিক ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে। খার্গের যুক্তি, গত 11 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে সফর করছেন, কিন্তু কঠিন সময়ে আজ ভারতের পাশে কেউ নেই। এতে তো ভুল নেই যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহে একমাত্র আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী এবং ইসরায়েলের বিদেশমন্ত্রী খোলাখুলি ভারতকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। অন্যদিকে খোলাখুলি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বিশ্বের দ্বিতীয় শক্তিধর দেশ চীন, সঙ্গে তুরস্ক এবং আজারবাইজান। সেখানে গত 11 বছরে প্রধানমন্ত্রী মোদী 72টি দেশে 151 বার বিদেশ সফর করলেও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইরান, সৌদি আরব সমেত এশিয়ার কোনো শক্তি ভারতের পাশে ছিল না। চিরাচরিত মিত্র হিসেবে অন্য সময় রাশিয়া থাকতো, এবার তারাও আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তবে একটা সত্যি কথা কি, পাকিস্তানের জন্য ভারত একাই যথেষ্ট। মিডিয়া ফৌজের আস্ফালন বাদ দিন, যে কোনো দিক থেকে ভারত পাকিস্তানের থেকে ঠিক কত গুণ বেশি শক্তিশালী তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগবে না। রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বিজেপি যা করেছে সেটা মোটেই গণতান্ত্রিক নয়। বিজেপিকে বুঝতে হবে, ঠিক যেভাবে বৃহত্তর জনতার রায়ে নির্বাচিত হয়ে তারা সরকারে এসেছে, একইভাবে জনতা রায় কংগ্রেসকে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচিত করেছে। বিরোধী দলনেতা গণতান্ত্রিক দেশের অভিন্ন অঙ্গ।
বিজেপিকে এটা বুঝতে হবে, গত লোকসভা নির্বাচনে ভারতবাসীর 36% ভোট তাদের পক্ষে পড়েছিল, বাকি 64% ভোট পড়েছিল বিপক্ষের ঝুলিতে। এককভাবে সর্বাধিক ভোট পাওয়ার সূত্র ধরে স্বাভাবিক নিয়মেই তারা সরকার গঠন করেছে, সেটা যেমন সত্য তেমনই সত্য বিপরীতে একটা বিরাট নির্বাচিত বিপক্ষ রয়েছে। প্রশ্ন হলো, বিরোধী দলনেতার ভূমিকা কি? তিনি ক্ষমতাকে প্রশ্ন করবেন না তো কি সরকারের কীর্তনের গাইবেন? ভারতের স্থলসেনা বিশ্বের বৃহত্তম, কাশ্মীর মুড়ে থাকে সেনা, আধা সেনার নিরাপত্তায়। সেই কাশ্মীরের পেহেলগাঁওয়ে এত বড় সন্ত্রাসবাদী হামলা হলো, ব্যর্থতার দায় কার? এই প্রশ্ন তো গোটা দেশের। প্রথম এবং মূল প্রশ্ন, পেহেলগাঁও কেন? পাকিস্তানের সীমানা পেরিয়ে তারপর 200 কিলোমিটার ভিতরে ঢুকে তারা পেহেলগাঁওয়ে পৌঁছলো কি করে? অত টুরিস্টে ভরা কাশ্মীর, তবু সেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল না কেন? দেশের গোয়েন্দা তন্ত্র কি করছিল? সন্ত্রাসবাদীরা আধ ঘন্টা ধরে খোলা মাঠে তাণ্ডব চালিয়ে 26 জন নিরীহ মানুষকে প্রকাশ্যে মেরে ফেলার পরে বিনা বাধায় ভ্যানিশ হয়ে গেল কি করে? আজ 28 দিন হলো, সেই খুনি জঙ্গিদের একজনও ধরা পড়ল না কেন? পেহেলগাঁও হামলার একজনও জঙ্গি এখনো ধরা পড়ল না। এরপর দ্বিতীয় প্রশ্ন, অপারেশন সিন্দুরের দরকার পড়ল কেন? সহজ উত্তর, কারণ আগের একটা প্রশ্নেরও উত্তর সরকারের সামনে ছিল না। তৃতীয় প্রশ্ন, 22 এপ্রিল রাত থেকে 6 মে পর্যন্ত গোটা বিশ্ব সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের পাশে থাকলেও 7 তারিখ ভোর রাত থেকে অপারেশন সিন্দুর শুরু হতেই ভারত কার্যত একা হয়ে গেল কেন? পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুর শুরু করার মাত্র 4 দিনের মাথায় ঠিক কী কারণে ভারত হঠাৎ সিজফায়ার করলো? এমনকি যে দেশ এই যুদ্ধেই ছিল না, সেই দেশ সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করে দিল কিভাবে? আমেরিকার প্রেসিডেন্ট কেন পরপর 5 দিন 5 বার দাবি করলেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়ে লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছেন? মার্কিন প্রেসিডেন্ট কেন কাশ্মীরের সীমান্ত সমস্যাকে 1000 বছরের সমস্যা বলে মন্তব্য করলেন? মার্কিন প্রেসিডেন্ট ভারতের মতো সমর শক্তিতে এত উন্নত একটি রাষ্ট্রকে পাকিস্তানের মতো একটি অত্যন্ত দুর্বল কাঙাল হয়ে যাওয়া রাষ্ট্রের সঙ্গে এক বেঞ্চে বসিয়ে দেওয়ার পরেও সরকারের তরফে জোরালো প্রতিবাদ হলো না কেন? কেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বললেন যে তৃতীয় কোনো দেশে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার সম্ভাবনার পথ খুঁজছে আমেরিকা? কাশ্মীর সমস্যা নিয়ে ভারত কি তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা মেনে নেবে? এই প্রতিটি প্রশ্নই দেশের স্বার্থে, বিশেষত ভারতের বিদেশ নীতির প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশ্মীর সমস্যায় যদি সত্যিই তৃতীয় কোনো পক্ষ কখনো মধ্যস্থতা করে, তাহলে বুঝতে হবে আমাদের বিদেশ নীতির মূল কাঠামোটাই বদলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এসব প্রশ্নের একটাও তোলা যাবে না। খোদ বিরোধী দলনেতা এইসব নিয়ে কোনো প্রশ্ন তুললেই তাকে পাল্টা দেশদ্রোহী হিসেবে তুলে ধরতে গোটা দক্ষিণপন্থী বাস্তুতন্ত্র ঢাকঢোল নিয়ে ময়দানে নেমে পড়বে। প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস সঙ্গতভাবেই প্রশ্ন করতে পারে। গত বছর লোকসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ বলেছিলেন, নরেন্দ্র মোদী সরকার ফের ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর দখল করে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে। তার কি হলো? সেই প্রশ্নের জবাব দেওয়ার বদলে বিদেশমন্ত্রী বলেছেন, পাক সরকারকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় সেনা সেখানকার সমস্ত জঙ্গি ঘাঁটিতে আঘাত করতে চলেছে, পাক সেনার উপর হামলা করতে নয়। এ কথার অর্থ কি? তার মানে কি ধরে নিতে হবে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গিদের ঘাঁটিগুলোর পিছনে পাক সেনাবাহিনীর কোনো মদত নেই? Because even at the start of the operation, we had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure, we are not striking at the military, so the military has an option of standing out and not interfering in this process. They chose not to take that good advice. গত সপ্তাহে বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজেই সাংবাদিকদের সামনে বলেন, অপারেশন সিন্দুর শুরুর আগে আমরা পাকিস্তানে এই বলে বার্তা পাঠিয়েছিলাম যে আমরা সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত করতে চলেছি, আমরা কোনো সামরিক ঘাঁটিতে আঘাত করছি না। ফলে পাকিস্তানের সামনে বিকল্প রয়েছে, তারা দূরে থেকে এর মধ্যে হস্তক্ষেপ না করতেও পারে। তাই এই সুপরামর্শ শোনেনি। এর পরদিন 16 মে অপারেশন সিন্দুর নিয়ে প্রথমবার মুখ খুলে রাহুল গান্ধী অভিযোগ তুলে পাল্টা বলেন, সামরিক বাহিনী হামলার আগে পাকিস্তানকে তা জানানোটা অপরাধ। এই নিয়ে রাহুল দুটি প্রশ্ন তোলেন। 1, কে এর অনুমতি দিয়েছিল? 2, এর জেরে বায়ুসেনাকে কতগুলি যুদ্ধ বিমান হারাতে হয়েছে?
এই প্রশ্নের জন্য বিরোধী দলনেতাকে দেশদ্রোহী সাজানোর কৌশল দেখে প্রশ্ন জাগছে, এ কি আসলে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স নীতি? 20 মে দিনভর শাসক দলের তরফে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে আক্রমণ করে একের পর এক টুইট করা হয়েছে এমন একটা সময় যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতি এবং পাকিস্তানের মদতের পর্দা ফাঁস করতে এই দেশ থেকে 59 জনের প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমাজ মাধ্যম একটা ভার্চুয়াল আন্তর্জাতিক মঞ্চ। মাধাইপুরে বসে একজন কি পোস্ট করছেন, মালয়েশিয়ার বসে তা তৎক্ষণাৎ জেনে নেওয়া যায়। ফলে দেশ যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা প্রতিষ্ঠা করতে বিশ্বের দরবারে সর্বদল প্রতিনিধি পাঠাচ্ছে, তার প্রাক্কালে দেশের বিরোধী দলনেতাকে সেই পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে মিশিয়ে দেওয়ার এমন নোংরা রাজনীতি কি বিদেশের বুকে গণতন্ত্রের জননী হিসেবে পরিচিত ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করবে? বিরোধী দলনেতা যদি প্রশ্ন করেই থাকেন সরকার সহিষ্ণু হলে পাল্টা ন্যারেটিভ খাড়া করতে না চাইলে বিদেশ মন্ত্রীর উচিত ছিল রাহুল গান্ধীকে একান্ত বৈঠকে ডেকে সংশয় দূর করা এবং সেই সঙ্গে এটাও বলে দেওয়া যে দেশের নিরাপত্তার প্রশ্নে, কূটনীতির প্রশ্নে এই সব কথা প্রকাশ্যে আনা যাবে না। যাই হোক, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলা থেকে শুরু করে 10 থেকে 11 মে 20 দিন ধরে যেই দেশে শাসক বিরোধী ঐক্যের যে একটা সুন্দর একটা দৃশ্যপট তৈরি হয়েছিল সেটা ভেঙে গিয়ে যে এভাবে এত তাড়াতাড়ি ঘরোয়া যুদ্ধে পর্যবসিত হলো তা দুর্ভাগ্যজনক। সরকার কেন এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলে? বিপক্ষের তোলা কোনো প্রশ্ন শুনলেই পাল্টা ন্যারেটিভ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে? কেন নাগরিক সমাজের কেউ প্রশ্ন তুললেই তাকে জেলে পুরতে চায়? সত্যি এও এক রহস্য। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।